তো হ্যালো প্রিয় ভূতপ্রেমীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। আমি জানি তোমরা ভয় পেতে খুব ভালোবাসো, তাই তো আমার দ্বিতীয় এপিসোডে সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি নিয়ে এলাম দুটো হাড় হিমহিম করা মর্মান্তিক নিশির ডাকের গল্প। অবশ্য এটাকে গল্প না বললেই ভালো হবে, কারণ এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। তো প্রথমেই বলে দিচ্ছি, ঘটনাগুলিকে বেশি যুক্তিবিদ্যা দিয়ে পরিমাপ না করে বরং ভালোবাসা এবং এন্টারটেনমেন্ট হিসাবেই বেছে নেওয়া শ্রেয় হবে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। তো ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 7 বছর আগে আমাদের বাড়ির ঠিক 3টে বাড়ির পিছনেই একটা বাড়িতে। আমি এখানে কোনো প্রকার কারো নাম ঠিকানা উল্লেখ করতে চাই না, কারণ এরই কারণে অনেক প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো যাই হোক, সেই বাড়ির মহিলাটি এখন আর বেঁচে নেই। প্রায় 2 বছর আগেই তিনি মারা গিয়েছেন। তো ঘটনাটি ঘটেছিল প্রায় 7 বছর আগে ওনার সঙ্গে, তাও বা নিশি রাতে। এমনই একদিন রাতে প্রায় 3টে বাজে, দুর্ভাগ্যক্রমে সেদিন বাড়িতে কেউ না থাকায় ঠিক ওনার বাড়ির পাশের বাড়ির একজন মহিলা রাতে ওনার বাড়িতে এসে ওনার নাম করে দরজা ধাক্কাচ্ছে। ওই ওঠ না, একটু বাথরুমে যাব। কিরে ওঠ না, ওই। ঠিক পরপর দুটো ডাকে ওনার ঘুমটি ভেঙে যায় এবং বাইরে এসে বলে, কিরে কি হয়েছে, এত রাতে ডাকছিস কেন? তখন ওই মহিলাটি বলে, আমার না খুব বাথরুম এসছে, ওই ফাঁকা মাঠের দিকে চল না, আমার একা একা খুব ভয় লাগছে। তখন ওই প্রথম মহিলাটি বলছে, ঠিক আছে দাঁড়া, আমি পিদ্দুমটা ধরিয়ে নিই। এই বলে দুজনে পিদ্দুমটা নিয়ে রওনা দিল। তো ওই পিদ্দুম হাতে মহিলাটি পিছে পিছে এবং ওই মহিলাটি প্রায় সামনাসামনি 2 পা এগিয়ে চলছে। এবার আমি বলে দিই, ওই বাড়ির পিছনেই ছিল একটি বড় তাল বাগান এবং তার ওই পারেই ছিল 7 থেকে 8টি মাঠ এবং ওই মাঠের প্রান্তেই ছিল একজন পাগলচাঁদের আশ্রম। আর তার আশ্রমের পিছনে যেদিকেই তাকাবেন, দূরে আর দূরে প্রান্ত থেকে শুধুই প্রান্ত, মাঠ আর মাঠ। তো সেই মহিলা দুজন যখন হাঁটছে তখন প্রায় তাল বাগান পার করে, মাঠ পার করে প্রায় সেই আশ্রম অবধি পৌঁছে গেছে। কিন্তু তিনি বাথরুম তো দূরে থাক, বিদ্যুম হাতের প্রথম মহিলাটির কোনো উত্তরই দিচ্ছে না। রে, আর কতটা যাবি রে? অনেকটাই তো পথ পেরিয়ে এলাম, এতটা দূরে আসার তো কোনো মানেই নেই। এখনো কোনো উত্তর নেই। ধীরে ধীরে তার মস্তিষ্ক যেন তাকে বুঝিয়ে দিল, এটা কোনো মানুষ হতে পারে না, এটাই বোধহয় গল্পে শোনা সেই নিশি। তখন যতটা শুনেছিলাম তার শরীরের লোমগুলি মনে হয় তাজা হতে লাগলো, গায়ের রক্ত যেন হিম হয়ে আসছে। কি করব এখন, আমি কি করব? সেই মুহূর্তে তিনি সেই পিদ্দুমের মানে সেই কেরোসিন তেলের ল্যাম্পটি ওখানেই ফেলে দিয়ে ঈশ্বরের নাম নিয়ে যতখানি পারল দৌড়ে এসে ঘরের দুয়ারে এসে অজ্ঞান। ঠিক কয়েক ঘন্টা পরে চোখ মেলল, আশেপাশে কত লোকজন। এ কি হয়েছে, এ কি হয়েছে, তো কি হয়েছিল, তুই কেন অজ্ঞান হয়ে গেছিলিস? নানান লোকের হট্টগোল। তখন ঘটনাটি খুলে বলে, ভোর পেরিয়ে সকাল। তো তারপর সেই পাশের বাড়ি থাকা মহিলাটাকে ডেকে এনে জিজ্ঞাসা করা হয়, কি হয়েছিল রে কাল, তুই এরকম কেন করলি এনার সাথে? উনি তখন বলল, আরে আমি তো এসব কিছুই জানি না, আমি তো বেশ ঘুমাচ্ছিলাম, আমি কেন ডাকতে যাব? তারপরেও একজন মহিলাকে এত রাতে ফাঁকা মাঠের প্রান্তে নিয়ে যাব, পাগল নাকি আমি? তাছাড়া আমার স্বামী ছেলে মেয়েরা থাকতে ওনাকেই বা কেন ডাকতে যাব? তখন আর কারোর কিছু বুঝতে বাকি ছিল না যে ওটার নিশির ডাক ছাড়া আর কিছুই ছিল না। তখন ওনাকে কবিরাজ দেখিয়ে হাতে তাবিজ কবিজ মাদলি পরিয়ে ধীরে ধীরে ঘটনাটি স্বাভাবিক হতে লাগলো। তো বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো আশা করি ভালো। আমি জানি তোমরা থক থক করে কাঁপছো এবং হাতে মোবাইলটা তুলতে ভয় পাচ্ছ, তবুও বলছি, কানে হেডফোন এবং হাতে মোবাইলটা একবার তুলে নাও। আর যারা যারা এখনো আমাকে সাপোর্ট করোনি তারা তারা একবার আমাকে সাপোর্ট করে দাও, কারণ তোমাদের এই সাপোর্টটি আমাকে পরবর্তী ঘটনার জন্য আরো বেশি এনার্জি যোগাবে। তো চলে যাচ্ছি আমরা পরবর্তী ঘটনায়। আর এই ঘটনাটি পাঠিয়েছিল আমার একটা বান্ধবী, নাম ঐশানী। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। ঘটনাটি ঘটেছিল আমার বাবার ঠাকুরদার সাথে। তখন আমার বাবার ঠাকুরদা মানে বুড়ো বাবার বয়স প্রায় 25 থেকে 26 হবে।
সেই সময় আমার বুড়ো বাবারা থাকতো বাংলাদেশের এক গ্রামে। সেই সময় বর্ষায় বন্যা হয়ে গ্রামের বেশ ক্ষয়ক্ষতি হতো। তাই গ্রামের লোকেরা ঠিক করে বর্ষার আগে গ্রামে থাকা খালে বাঁধ দেওয়া হবে, যাতে অতিরিক্ত জল ঢুকে গ্রামের কোনো ক্ষয়ক্ষতি না হয়। তাই গ্রামের লোকেরা ঠিক করে পরের দিন ভোর থেকেই কাজ শুরু হবে। আমার বুড়ো বাবা তার এক বন্ধুকে বলে ভোরে যাওয়ার সময় তাকে যেন একবার ডাকা হয়। যথারীতি যেমনি বলা তেমনি কথার দাম। সে ঠিক ভোরে আসে এবং আমার বুড়ো বাবাকে ডাকে এবং বলে, কিরে ওঠ, আর কত ঘুমাবি? চল, ভোর হয়ে গেছে, কাজে লেগে পড়তে হবে। সবাই একে একে এসে যাচ্ছে। তারপর দুজনে একসাথে যেতে শুরু করে। বুড়ো বাবার কাছে ছিল একটি কোদাল আর তার বন্ধুর কাছে ছিল একটি ঝুড়ি। বুড়ো বাবার বন্ধু একটু তাড়াতাড়ি যেন হাঁটছিল। বুড়ো বাবা তার পিছনে পিছনে এক প্রকার দৌড়াতে লাগে। এমন করে তারা যখন খাল পাড়ে পৌঁছে যায়, তখন বুড়ো বাবা হঠাৎই দেখে তার বন্ধু এক পা দিয়ে হঠাৎই খাল পার হয়ে গেল। অথচ একজন মানুষের পক্ষে সেই খাল পার হতে কমপক্ষে 50 পা ফেলতে হবে। এই দেখে বুড়ো বাবার বুঝতে আর বাকি ছিল না যে তার সাথে যে আছে সে কোনো মানুষ নয়, একটা অশরীরী নিশি। কিন্তু অতি সাহসী হওয়ায় দাদু তার হাতের কোদাল শক্ত করে ধরে এবং বলে, আমি মাটি কাটছি আর তুই বাদ দে। এই বলেই বুড়ো বাবা মাটি কোপাতে শুরু করে। কিন্তু ঘটনাস্থলে অত রাতে একটি গ্রামবাসীও ছিল না। আর এই সমস্ত ঘটনা ঘটেছিল রাত 2টো থেকে 2:30-টের মধ্যে, যেটা বুড়ো বাবা ভোর মনে করেছিল। তো ভোর হওয়ার পর গ্রামের লোক যখন খাল পাড়ে আসে তখন দেখে বাঁধ তৈরি হয়ে গেছে, কিন্তু বুড়ো বাবা তাও যেন মাটি কোপিয়েই যাচ্ছে, এমনকি মাটির ঢিবি অবধি তৈরি করে ফেলেছে। তখন বুড়ো বাবাকে অনেক ডাকার পরেও সে থামে না। শেষে সবাই মিলে পেছন থেকে বুড়ো বাবাকে ধরে এবং বুড়ো বাবা নিজেই জ্ঞান হারায়। এবং জ্ঞান ফেরার পর আগের রাতে সমস্ত ঘটনাগুলো সব খুলে বলে। সবাই বুঝতে পারে যে বুড়ো বাবা নিশির কবলে পড়েছিল। তাকে নিশিতে ডেকে নিয়ে যায়, আর এক কথায় যাকে আমরা প্রেতাত্মা বলি। শুধুমাত্র হাতে কোদাল থাকায় বুড়ো বাবার কোনো ক্ষতি হয়নি, কারণ লোহা মানুষের সংস্পর্শে থাকলে তার শক্তি দ্বিগুণ হয়ে যায়, যা অশরীরী কিংবা ভূত প্রেতেরা ভয় পায়। তো বন্ধুরা, এমনই ইন্টারেস্টিং গল্প বা ঘটনা শুনতে চ্যানেলটির পাশে থাকবেন। চাইলে আপনারাও আপনাদের জীবনের সঙ্গে ঘটে যাওয়া কিংবা রিলেটিভ মানুষদের সঙ্গে ঘটে যাওয়া যে কোনো গল্প পাঠাতে পারেন, যার ইমেল এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো গাইস, আবার দেখা হবে পরবর্তী সানডেতে। যদি আপনাদের সাপোর্ট ও ভালোবাসা পাই তাহলে আমি সপ্তাহে 2টো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো।